নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, পথের কথা। আজকের পঞ্চম পর্ব, খুরদা। খুরদা রোড কলিকাতা হইতে 203 মাইল দূরে অবস্থিত। ইহা একটি বড় জংশন। এখান হইতে দুই দিকে দুইটি শাখা লাইন চলিয়া গিয়াছে। একটি ভগবান জগন্নাথ দেবের পুরীর দিকে, অপরটি মাদ্রাজ প্রদেশের অভিমুখে। খুরদা রোড পুরীর পথে পড়ে বলিয়া ইহার নামের সহিত অনেকেই পরিচিত। সময় সময় অনেককে এখানে মেল হইতে অবতরণ করিয়া পুরীর জন্য নির্দিষ্ট গাড়িতে আরোহণ করিতে হয়। হাওড়া হইতে যাত্রা করিয়া পুরীর পথে এইখানে প্রভাত হয়। সুতরাং এখানকার ভোরবেলাটি বড়ই মনোরম ও চিত্তাকর্ষক। স্নিগ্ধ সমীরণ সমুদ্র হইতে মৃদু মন্দ প্রবাহিত হইয়া পথিকের অঙ্গস্পর্শে বিনিদ্র রজনীর সমস্ত অবসাদ ক্লান্তি মুহূর্তে অপসারিত করিয়া দেয়। রাত্রের অন্ধকারের মধ্যে যাত্রা করিয়া পথের দিবার প্রথম আলোকের সহিত যেখানে পরিচয় হয়, সেটি নিজ খুরদা রোড। খুরদা সেখান হইতে 3 ক্রোশ দূরবর্তী হইলেও তাহার দিগন্ত প্রসারিত শস্যশ্যামল প্রান্তর, নীহার সমাচ্ছন্ন গিরিশ্রেণী, নীল নির্মেষ নভমণ্ডল নয়ন সম্মুখে স্পষ্ট প্রতিভাত হয়। এখানে যখন গাড়ি আসিয়া পৌঁছায়, তখন যাত্রীদিগের প্রাণে জগন্নাথ দর্শনের আকুলতা জাগিয়া ওঠে। আর তো অধিক দূর নাই। নিশীথিনীর অবসানে প্রভাতের সুশীতল সমীরণ কমনীয় করস্পর্শে তাহাদের আহ্বান করে। অদূরে সুবর্ণ কিরণে ঝলসিয়া তরুণ অরুণ উদয় কি মধুর দেখায়। এমন সময় সাধারণত মানুষের মন বেশ সুস্থ, নিশ্চিন্ত, জড়তা লীনতাবিহীন থাকে। তাহার ওপর এই নিষ্কলঙ্ক স্নিগ্ধ মনোরম দৃশ্য তীর্থযাত্রীদিগের হৃদয়ে যে এক অনির্বচনীয় ভাবরাজ্যের পবিত্রতা জাগাইয়া তোলে, তাহার তুলনা করা অসম্ভব। আমরা যখন খুরদায় আসি তখন কার্তিক মাস। পুরীর গাড়িতে অসম্ভব ভিড়। অনেকেই পূজার ছুটিতে স্বাস্থ্য পরিবর্তনের জন্য আসিয়া দেবতা দর্শন করিয়া যাইতেছেন। খুরদা রোড পূর্বেই উল্লেখ করিয়াছি একটি রেলওয়ে জংশন মাত্র। এখানে চাকুরি উপলক্ষে অনেকগুলি ইংরাজ, তৈলিঙ্গি, মাদ্রাজি, উড়িয়া, খুব অল্প সংখ্যক বাঙালিও অবস্থান করেন। এখান হইতে নিজ খুরদা 7 মাইল দূরে। গোযান সাহায্যে গমনাগমন করিতে হয়। খুরদা রোডের জলবায়ু ভালো, তবে নিজ খুরদার মতো নয়। খুরদার মতো স্বাস্থ্যকর স্থান এই অঞ্চলে বড় পরিলক্ষিত হয় না। ভুবনেশ্বর হইতে জন কয়েক বাঙালিবাবু আমাদের গাড়িতে ওঠেন। তাহারা খণ্ডগিরি দেখিয়া পুরী দর্শনে চলিয়াছেন। এই অল্প সময়টুকু গাড়িতে বড় আনন্দে কাটিয়াছিল। কান্তকবি রজনীকান্তের ছবি মানসীতে দেখিয়া তাহারই প্রসঙ্গ উত্থাপিত হইল। তাহাদের মধ্যে একজন রজনীবাবুর বিশেষ পরিচিত ছিলেন। তিনি কবির সম্বন্ধে দুঃখ প্রকাশ করিয়া নানা কথা বলিতে লাগিলেন। কবি শেষ মুহূর্ত পর্যন্ত কিরূপ নিদারুণ যন্ত্রণার ভিতর হাস্যমুখে বীণাপাণির সেবায় অনুরাগ ও আগ্রহ প্রকাশ করিয়াছেন। আমরা মুগ্ধ হৃদয়ে সেই সকল কথা শুনিতে লাগিলাম। ভক্তি ও শ্রদ্ধায় নয়ন অশ্রু পরিপূর্ণ হইয়া আসিল। ভুবনেশ্বর হইতে খুরদা রোড বড় বেশি দূর নয়। শীঘ্র গাড়ি আসিয়া পৌঁছিল। আমি তখন তাহাদের নিকট বিদায় গ্রহণ করিলাম। মনে করিয়াছিলাম হয়তো কেহ না কেহ আমাকে অভ্যর্থনা করিতে আসিয়াছে, কিন্তু অত ভোরে শয্যা ত্যাগ করিয়া আসা এক প্রকার তীব্র সাজা বলিলেও অত্যুক্তি হয় না। সুতরাং সহজে কে আর ঘাড় পাতিয়া সেটা বহিতে চায় বলুন। শীতবস্ত্র মুড়ি দিয়া অনেকগুলি মুখের নিকট মুখ লইয়া গেলাম, পাছে শেষে বাসায় গিয়া আফসোস করিতে হয়, আহা, লোকটা গিয়াছিল, দেখা হয় নাই। স্টেশনের নিকটেই আমার আত্মীয়ের বাসা। জিনিসপত্রগুলি
কেলনার কোম্পানির অতিথিশালায় জিম্মা দিয়া বাসায় চলিলাম। বাসার নিকট গিয়া ডাকাডাকি আরম্ভ করিতেই গৌরী চক্ষু মুছিতে মুছিতে আসিয়া দ্বার উদ্ঘাটন করিয়া দিল। তারপর সে একটু দাঁড়াইয়া আমার মুখের দিকে তাকাইল। চিনিতে পারিয়া আগ্রহভরে ছুটে আসিয়া গলা জড়াইয়া ধরিল। সেই সপ্তম বর্ষীয়া বালিকার আহ্বানে যথেষ্ট আনন্দ ও সুখ পাইয়াছিলাম। তাহার হর্ষোৎফুল্ল চঞ্চল নয়নে যে পুলক আলোক দেখিয়াছিলাম, এই কয়দিনের না দেখার মধ্যে গৌরী তাহা কোথায় পাইল বুঝিলাম না। গৌরী, তুই কেমন আছিস? বলিতে সে ঘাড় নাড়িল, বলিল, বেশ আছি। তারপর বলা নেই কওয়া নেই হাত ধরিয়া টানিয়া লইয়া চলিল। আমি যে বাসায় গিয়া উঠিলাম সেটি রেলওয়ের সীমানার ভিতর। বাসার চতুর্দিকেই রেলবেষ্টিত সাহেবদিকের বাংলা। দুই এক ঘর মহারাষ্ট্রীয় ও তেলেগু ব্যতীত সবগুলি সাহেবদিকের বাড়ি। এখান হইতে পুরি ২৭ মাইল দূরে, চিল্কারদ খুব নিকটেই। খুর্দা রোড স্থানটি একটি পাহাড়ের উপর স্থাপিত বলিয়া মনে হয়। প্ল্যাটফর্মের ওপর হইতে বেশ স্পষ্ট দেখা যায় যে দুই দিককার লাইন চালু হইয়া গিয়াছে। গাড়ি খুর্দায় আসিবার সময় ধীরে ধীরে উঠিতে থাকে এবং পুরী ও মাদ্রাজের অভিমুখে যাইবার সময় অল্পে অল্পে নামিয়া যায়। এই স্থানটি উচ্চ হওয়াতেই অনেক দূর পর্যন্ত নয়নগোচর হয়। যত দূর দৃষ্টি চলে তত দূর পর্যন্ত মুক্ত শ্যামল ক্ষেত্র, মাঝে মাঝে ক্ষুদ্র বৃহৎ গিরিশ্রেণী, আর কোথাও বা দুই চারিটি তরুশ্রেণী সৌন্দর্যমুগ্ধ স্তব্ধ পথিকের মতো দাঁড়াইয়া রহিয়াছে। খুর্দারোড জায়গাটি আমার বড় পছন্দ হইয়াছিল। প্রাকৃতিক সৌন্দর্যের এত শোভা সম্পদ একাধারে খুব কম অবলোকন করিয়াছি। উৎসব দিনের মতো মাঝে মাঝে যাত্রীগাড়ি আসিলেই স্থানটি মুখর ও চঞ্চল হইয়া ওঠে, তারপরেই নীরব নিস্তব্ধ। কর্মকোলাহলের শব্দরোল ছুটে আসিয়া শান্তি অন্বেষী প্রবাসী হৃদয়ে অভাব অভিযোগ বা বিরক্তি বেদনা আনিয়া দেয় না। স্টেশনটির নাম খুর্দা রোড হইলেও এই স্থানটির প্রকৃত নাম জাটনি। ওই নামে পোস্ট অফিসের নামকরণ হইয়াছে। এখানে ৪-৫ জন মাত্র বাঙালি আছেন। তাহারা রেলওয়ে, মেল সার্ভিস, হাসপাতালে ও কেলনার অফিসে কর্ম করেন। পশ্চিমে বাঙালি দিকের ভিতর বেশ একটা আন্তরিক সহানুভূতি পরিদৃষ্ট হয়, কিন্তু দক্ষিণে তেমন দেখিলাম না। ডাক্তারবাবু অতীব অমায়িক লোক, সকলকেই নিজের আত্মীয়ের মতো দেখেন। প্রতিদিন বেড়াইতে বাহির হইয়া সকল বাড়ির খোঁজখবর লইয়া যান। ভদ্রলোক বড় মিষ্টভাষী ও সদালাপী। তিনি সপরিবারে এখানে থাকেন। খুর্দা রোড হাসপাতালের সম্পূর্ণ দায়িত্বভার তাহার স্কন্ধে। আমাদের বাসার কিছু দূরে মাঠের সম্মুখেই হাসপাতাল, তাহারই সন্নিকটেই ডাক্তারবাবুর বাসা। হাসপাতালটির চারিদিকে ঘন তরুশ্রেণীর স্নিগ্ধ ছায়া ও নির্মল বাতাস যাতনাক্লিষ্ট রোগীর অন্তরে তপবনের শান্তি ও সুধা একসঙ্গে ঢালিয়া দেয়। এই হাসপাতালটি দেখিলে আতঙ্ক না হইয়া বরং আশার সঞ্চার হয়। ডাক্তারবাবুর সহিত আলাপ করিয়া বড়ই আনন্দ লাভ করিয়াছিলাম। এখানকার রেলের পথগুলি পরম সুন্দর। দুই দিকে সমউচ্চ শ্রেণীবদ্ধ তরুশ্রেণী, লাল কঙ্কর সমাচ্ছন্ন রাস্তাগুলি পরিষ্কার। জঙ্গল কাটিয়া স্টেশন স্থাপিত হইয়াছে। সেই উপলক্ষে একটি সামান্য বাজারও বসানো হইয়াছে। এই বাজারে তরিতরকারি বড় পাওয়া যায় না, তবে আশপাশের গ্রাম হইতে চাল আমদানি হইয়া নানা স্থানে রপ্তানি হইয়া থাকে। পাটের ব্যবসা উপলক্ষে অনেক লোক বাজারে ২-৪খানি আড়ত করিয়াছে। কমলা লেবু, আতা, রম্ভা প্রভৃতি ফল প্রচুর পরিমাণে সুলভ মূল্যে পাওয়া যায়। মৎস্য বড় পাওয়া যায় না। এখান হইতে খুর্দার গরুর গাড়ির যাতায়াত ভাড়া ১২ আনা। উড়িষ্যা প্রদেশে সুলভের মধ্যে গোযান ভাড়া, তবে আরোহণের সুখটি ভুক্তভোগী ভিন্ন অপরের পক্ষে অভিনব হইতে পারে। এইখান হইতে সরল লাল পথ খুর্দার মধ্যে গিয়াছে। এই পথের দুই ধারে কেবল বিশাল মুক্তক্ষেত্র ও গিরিশ্রেণী। একদিন মাত্র বিশ্রাম করিবার পরদিন বন্ধু জ্ঞানবাবু আসিয়া জুটিলেন। তাহার সমবিবাহারে নিজ খুর্দা দেখিতে বেলা ২টার সময় রওনা হইলাম। একখানি শতরঞ্চ ও একটি উপাধান গাড়ির সজ্জা হইল।
শয়ন করিয়া যাইব এইরূপ সংকল্প, কিন্তু প্রকৃতপক্ষে তাহা ঘটে নাই। সারা পথটি দেখিতে দেখিতে চলিলাম। অর্ধ ঘণ্টার মধ্যেই আমাদের গাড়ি নবনির্মিত রাস্তা হইতে পুরাতন পথে গিয়া পড়িল। পুরাতন পথ শুনিয়া নাসিকা সংকুচিত করিবার কিছুই নাই। নূতন অপেক্ষা এই পুরাতন পথটি বড়ই মনোরম। কোথাও একটুমাত্র উঁচু নিচু নাই। সমস্ত পথটি সরল, সমতল, পরিষ্কার। উভয় পার্শ্বে সমউচ্চ তরুশ্রেণী, তাহাদের মধ্যে নানা জাতীয় বৃক্ষ নয়নগোচর হয়। অধিকাংশই আম, জাম, বট, দেবদারু, শিরীষ, শাল, শিশু প্রভৃতি। রাস্তার উভয় পার্শ্বের নিম্নেই শস্য শ্যামল ক্ষেত্র, প্রায় পরিপক্ক শস্যে পরিপূর্ণ ও সমুজ্জ্বল। ক্ষেত্রগুলি তখন কনকাব ওড়নার মতো মৃদু সমীরণ সংস্পর্শে তরঙ্গায়িত হইতেছিল। কোথাও বা ক্ষুদ্র তটিনীর স্বল্প বাড়িরাশি রৌদ্র কিরণে জরির পাড়ের মতো ঝিকিমিকি করিতেছিল। দূরে কঠিন হৃদয় পাহাড়গুলি যেন স্তব্ধ ও নির্বাক হইয়া দাঁড়াইয়াছিল। সে দৃশ্য কি চিত্তাকর্ষক, কি প্রাণস্পর্শী! এ প্রকার সুন্দর রাস্তা ইহার পূর্বে আর কখনো দেখি নাই। টুন্ডুলার ক্ষেত্রসমূহের মধ্যে দিয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিল্লি অভিমুখে গিয়াছে দেখিয়াছি। তাহার সৌন্দর্য মুক্তকণ্ঠে স্বীকার করিব, কিন্তু এমনটি নয়। ইহা অপেক্ষা সে পথ প্রস্থে ও দীর্ঘে অনেক বড়, অনেক প্রাচীন বৃক্ষাদি সুশোভিত। তথাপি বলিব এমনটি নয়। সে পথের ওপর কেমন যেন একটা অতীতের মলিন রেখা পড়িয়াছে। বৃক্ষগুলি যেন শীর্ণ, দুর্বল, জীবন মৃতাবস্থায় পড়িয়া আছে। পথের বক্ষের দীর্ঘশ্বাস যেন মনে হয় ঘূর্ণি বাতাসের মতো ব্যাকুল অন্তরে ছুটিয়া বেড়াইতেছে। তাই বলিতেছি, সে পথ এমনটি নয়। গোযান আরোহণে বন্ধু জ্ঞান সম্পূর্ণ অনভ্যস্ত ও অনভিজ্ঞ, সুতরাং বেচারির অত্যন্ত কষ্ট হইতেছিল। মাঝে মাঝে বাঁশের ছইয়ের সহিত মাথার বেশ একটু ঠুকাঠুকি চলিতেছিল, আর সে উহু উহু করিয়া পদব্রজে গমনের জন্য অসংখ্য যুক্তির অবতারণা করিতে লাগিল। আমাদের সারথি ছিল একজন উৎকলবাসী। হাস্যের সহিত তাহার তাড়াতাড়ি কথা বলা আমাদের মোটেই বোধগম্য হইত না। তাহার সুমিষ্ট বাণীর বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করিলেই সে ভারী রাগিয়া উঠিতেছিল। তাহার বিশ্বাস যে তাহার কথা প্রায় বাংলা কথার মতো সরল ও বাঙালির অনায়াস বোধগম্য হইয়া দাঁড়াইয়াছে। খুরদার অনেকগুলি বাঙালি বাবুও নাকি তাহার এই মত সমর্থন করিয়াছেন। রাস্তার বক্ষ হইতে মাঝে মাঝে এক একটি সরু পথ মাঠের ওপর নামিয়া গিয়াছে। সেগুলি কোনো একটি পাহাড়ের কোলে গিয়া মিশিয়াছে। 2-4 ঘর কৃষকের কুটিরকে অবলম্বন করিয়া এই স্থানগুলি এক একটি গ্রামের তালিকাভুক্ত হইয়াছে। এ তল্লাটে লোকের বাস অত্যন্ত কম। পথেও লোকজন খুব কম দৃষ্ট হয়। মাঝে মাঝে 2-1খানি গরুর গাড়ির যাত্রী লইয়া স্টেশন অভিমুখে চলিয়াছে। দূরাগত গরুর কণ্ঠলগ্ন ঘণ্টার শব্দ নির্জন পথের ওপর বেশ মধুর শোনায়। জ্ঞানবাবু গারোয়ানকে জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি এখান হতে কত দূর? সে তখন অস্তমিত সূর্য কিরণোদ্ভাসিত অদূরবর্তী একটি পাহাড়ের উদ্দেশ্যে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই বরুণী পাহাড়ের কোলে। সারি সারি পাহাড়, সুতরাং জ্ঞানবাবু বলিলেন, কোনটি? সে অল্প উচ্চস্বরে বিস্ময় প্রকাশ করিয়া বলিল, বরুণী দেবীর পাহাড় কোনটি তা জানেন না? কি আশ্চর্য! আমি বলিলাম, উনি নূতন এদেশে এসেছেন, আমি ওসব জানি। তুমি শিগগির গাড়ি চালাও, নতুবা ফিরিতে অনেক রাত্রি হয়ে যাবে। আর বেশি দূর নাই, 8 ঘণ্টার মধ্যেই পৌঁছাইব বলিয়া বলিল, বাবু মহাশয়, একবার দেশলাইটা দিন তো। তারপর শালপাতা জড়ানো খানিকটা দোক্তার মুখে সাদরে অগ্নিসংযোগ করিল। এইবার সে তাহার সারথ্য কার্যে সাধ্যমতো কৌশল প্রদর্শন করিতে বিন্দুমাত্র ত্রুটি করিল না। আমি জ্ঞানবাবুর অঙ্গ ঠেলিয়া বলিলাম, আমাদের সারথীর পায়াভারী দেখছি। জ্ঞানবাবু হাসিয়া উত্তর করিলেন, এ দেশের অনেকেরই পদগৌরব আছে দেখিতেছি। ধূমপানে গারোয়ানের বোধ হয় বিশেষ স্ফূর্তি হইল। সে প্রথমে মিহি সুরে সঙ্গীতবিদ্যার আলোচনায় প্রবৃত্ত হইল। সে মধুর কি কর্কশ, শ্রুতিযোগ্য কি অযোগ্য, বোধগম্য কি অগম্য, যাহারা উৎকল দেশীয় সঙ্গীত শ্রবণের সৌভাগ্য লাভ করিয়াছেন,
তাহারা বিশেষ অবগত আছেন, তবে আমার মনে হইতেছিল থামিলেই বাঁচি। আমি বলিলাম, তুমি তো বেশ গাইতে পারো। সে তখন অত্যন্ত খুশি হইল। মুখখানির ওপর বিনয়ের ভাব আনিয়া কতই সৌজন্য দেখাইয়া মৃদু মধুর হাসিয়া বলিল, আগে পারি, তেমন ভালো পারি কি, কিন্তু বাঙালি বাবুরা রাত্রিবেলা আমার গাড়িতে এলেই বলেন, তুমি গীত গাও আর গাড়ি চালাও। আমার গান শুনতে শুনতে তারা খুব হাসেন। সে পুনরায় গান ধরিবার জন্য সুর ভাজিতেছিল শুনিয়া জ্ঞানবাবু বলিলেন, হাহে, এদেশে তোমরা কতদিন আছো? একগাল হাসিয়া সে কহিল, তখন ইংরাজ বাহাদুর এদেশে আসে নাই। মোর বাপমার বাপমা, তার বাপমা জগন্নাথ প্রভুর কৃপায় এখানে বাস করছে। সে কত যুগ হয়ে গেল। এদেশে কি এমন জঙ্গল ছিল বাবু? তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, খুব বড় শহর ছিল। ইংরাজ বাহাদুরের সঙ্গে একদিন রাজার বড় যুদ্ধ হয়েছিল। বরুণা ও করুণা দুই বোন রাজার সেনাপতি হয়ে যুদ্ধ করেছিলেন। সরকার বাহাদুরের ফৌজ কি সে লড়াইয়ে টেকতে পারত? তারা যতই কামান ছাড়তে লাগলো, আর বরুণা ও করুণা দেবী রাজার আগে গিয়ে সেসব গোলা লুফে লুফে ছুঁড়ে ফেলে দিতে লাগলেন। আমি জিজ্ঞাসা করিলাম, যে রাজা যুদ্ধ করেছিল তার নাম কি? সে তখন বেশ একটু উত্তেজিত হইয়া উঠিয়াছিল, সুতরাং তীব্র স্বরে উত্তর করিল, নারায়ণ ভঞ্জের নাম শোনেন নাই? এইবার আমাদের সারথি ঐতিহাসিক হইয়া দাঁড়াইবার উপক্রম করিল। সে বলিতে লাগিল, নারায়ণ ভঞ্জের সঙ্গে 3 দিন 3 রাত্রি অনবরত লড়াই চলতে লাগল। সরকার বাহাদুরের জিত হবার কোনো আশা নাই দেখে তারা একটা অন্যায় মতলব ঠিক করলে। একটি গরু কেটে সেই রক্তে গোলা ভিজিয়ে যেমন ছুড়লে, আর অমনি অপবিত্র গোরক্তের ভয়ে বরুণা ও করুণা দেবী রাজাকে ডেকে বললেন, এবার আর আমরা থাকতে পারবো না। ওই গোলা আমাদের অঙ্গ স্পর্শ করলে আমরা ম্লেচ্ছ হয়ে যাব। তারপর তারা আকাশে মিলিয়ে গেলেন। তখন সেই গোলা এসে রাজার সৈন্যের ওপর পড়ল, আর হাজার হাজার লোক মরতে লাগল। কামানের সঙ্গে তীর ধনুক তলোয়ার কতক্ষণ পারে বলুন? এখানে বলে রাখি, খুর্দায় একটি বড় পাহাড় আছে, উহার নাম বরুণী পাহাড়। অনেকে বলেন ইহা পরেশনাথ পাহাড়ের অপেক্ষা উচ্চ। আমি বলিলাম, তা তো বটেই, কামান আর তলোয়ার, আকাশ আর পাতাল। জ্ঞানবাবু মুখে রুমাল দিয়া হাসিতেছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, যে লোকগুলি সেই গোলার আঘাতে মরেছিল তাহাদের বোধহয় আর সৎকার হয় নাই, তারা তখন ম্লেচ্ছ হয়ে গিয়েছিল, কি বলো? আজ্ঞে হাঁ। এবার আমরা উভয়ে হাস্য সংবরণ করিতে পারিলাম না। সে তখন নানা অলৌকিক গল্প শুরু করিয়াছিল। আমাদের মতো নির্বিরোধ শ্রোতাও বোধহয় তাহার অদৃষ্টে ইতিপূর্বে আর লাভ হয় নাই। জ্ঞানবাবু বলিলেন, এদের কি অন্ধবিশ্বাস, এরা এসব কথা তো অম্লান বদনে বলিয়া যায়। সন্ধ্যার কিছু পূর্বেই আমাদের রথ বরুণী দেবীর পাহাড়ের পাদমূলে গিয়া উপস্থিত হইল। এই পর্বত হইতে একটি ক্ষুদ্র তটিনী নির্গত হইয়াছে। সারথি এই নির্ঝরিণীর কতই কীর্তিকথা বলিতে লাগিল। ইহার মতো জল নাই। এই জল বরুণা দেবীর পাদপদ্ম হইতে বাহির হইয়াছে। দেবীর চরণামৃত পান করিলে কোনো রোগ থাকে না, সেই জন্য তাহাদের অসুখ খুব কম। সে আমাদের পুনঃ পুনঃ সেই জল পান করিতে অনুরোধ করিল। এই নিরক্ষর নগণ্য উৎকলবাসীর নির্মল বিশ্বাস অবলোকন করিয়া আমরা মুগ্ধ হইলাম। তাহার সরল বিশ্বাসে পাছে আমাদের আধুনিক সভ্যতার সন্দেহ ছাপ পড়ে মনে করিয়া 2 গণ্ডূষ জল আগ্রহভরে পান করিলাম। গাড়িতে জুতা চাদর ছাড়িয়া পাহাড়ে আরোহণ করিলাম। গারোয়ান আমাদের পথপ্রদর্শক হইল। তখন পশ্চিম গগনে সূর্যদেব ঢলিয়া পড়িয়াছেন। পাহাড়স্থিত বৃক্ষরাজির ওপর ছায়াবাজির মতো টুকরা টুকরা রৌদ্র মিলাইয়া আসিতেছে। পাহাড়টি খুব উঁচু। বাংলার মধ্যে পরেশনাথ পাহাড় সকল অপেক্ষা উচ্চ বলিয়া আমার ধারণা ছিল, কিন্তু বোধ হইল এ পাহাড়টি তাহা অপেক্ষা উচ্চ। পাহাড়ের ওপর হইতে নিম্নে দৃষ্টি নিক্ষেপ করিতেই দেখিলাম চতুর্দিকে কালো পাহাড়। কালো পাহাড়ের ফ্রেমে একখানি স্বভাবচিত্র কে যেন বাঁধাইয়া রাখিয়াছে। দূরে অনেকগুলি পুরাতন প্রাচীর ও অট্টালিকার ভগ্নস্তূপ দৃষ্টিগোচর হইল। অনুসন্ধানে জানিলাম
সেগুলি প্রাচীন নগরের ভগ্নাবশেষ। একটি বৃহৎ মৃত্তিকার স্তূপের প্রতি অঙ্গুলি নির্দেশপূর্বক গারোয়ান বলিল, ওইখানে রাজার বাড়ি ছিল। সেই ভগ্নস্তূপের প্রতি তাকাইয়া অনেক কথা স্বপ্নের মতো স্মৃতিপথে জাগিয়া উঠিল। একদিন যে সৌধচূড়ার ওপর উড়িষ্যাধিপতির গৌরব পতাকা উড্ডীন হইত, সেইখানে কতগুলি পুরাতন ইষ্টক স্তূপীভূত হইয়া বর্তমানকে ধ্বংসের আশঙ্কায় শঙ্কিত করিতেছে। উড়িষ্যা প্রদেশে খুর্দা হিন্দু রাজার স্বাধীন রাজধানী ছিল। একদিন ছিল যখন মহারাষ্ট্রীয় দিকের বিপুল অশ্বারোহী সৈন্যদল খুর্দার ঘন নিবিড় জঙ্গল ভেদ করিতে পারে নাই এবং তাহার চতুর্দিকে বেষ্টিত শৈলশ্রেণীও লঙ্ঘন করিতে বৃথা প্রয়াস পাইয়াছিল। 1804 সালে খুর্দার রাজা নারায়ণ ভঞ্জ ইংরাজের বিরুদ্ধে বিদ্রোহী হইয়া ওঠেন এবং তার পরিণামে তাহার রাজ্য ইংরাজি ধিকারে বাজেয়াপ্ত হইয়া যায়। 1817 ও 1818 সালে এখানকার কৃষকগণ একবার বিদ্রোহাচরণ করিয়াছিল, কিন্তু খুব শীঘ্র তাহাদিগকে শান্ত করিয়া ফেলা হয়। ইহার পর হইতে যদিও খুর্দার রাজা কোনো প্রকার স্বাধীন ক্ষমতা লাভ করে নাই, তথাপি এই অঞ্চলের লোকে তাহাকে বিশেষ সম্মান প্রদর্শন করিত, কারণ এই রাজবংশ উত্তরাধিকার সূত্রে মহাপ্রভু জগন্নাথের শ্রীমন্দিরের রক্ষক বলিয়া সম্মানিত হইয়া আসিতেছে। 1878 সালে খুর্দার রাজা হত্যা অপরাধে দ্বীপান্তর গমন করেন। পুরীর পথে পড়ে বলিয়া খুর্দা রোডের সহিত আমরা যতটা পরিচিত, এই ঐতিহাসিক ঘটনাবলী পরিপূর্ণ খুর্দার সহিত ততটা পরিচিত নই। খুর্দা যে একদিন হিন্দু রাজধানী ছিল, একথা খুর্দার বর্তমান অবস্থা দেখিয়া মনে হয় না। যেখানে পূর্বে নগর ছিল, এখন সে স্থানটি পরিত্যক্ত হইয়া পড়িয়া আছে। স্থানে স্থানে জঙ্গল হইয়া গিয়াছে। সেই সকল স্থানে গমনাগমন করিতে বিশেষ আশঙ্কা হয়, কারণ কালের কঠিন আঘাতে সে রম্য উদ্যান নাই, সে রাজপ্রাসাদ নাই, সে সৌন্দর্যময়ী নগরও নাই। আছে কেবল রাশি রাশি ভগ্নস্তূপ আর অশ্রুপূর্ণ নয়নের মতো সহস্র সহস্র কূপ। আমরা ধীরে ধীরে মন্দিরের নিকট গিয়া উপস্থিত হইলাম। মন্দিরের সম্মুখে দুইজন উড়িয়া ব্রাহ্মণ তখন বসিয়া কথোপকথন করিতেছিলেন। হঠাৎ শিকার দেখিলে ব্যাঘ্র যেমন প্রথমটা স্তম্ভিত হইয়া যায়, ইহারাও তেমন প্রথমটা সহসা সেই নির্জন পাহাড়ে আমাদের নিরীক্ষণ করিয়া স্তম্ভিত হইয়া গেলেন। পরে যাত্রী বুঝিয়া বিশেষ আগ্রহ প্রকাশ করিয়া আমাদের অভ্যর্থনা করিলেন। তাহারাই মন্দির রক্ষক ও পুরোহিত। মন্দিরে গিয়া পূজা দিলাম। দেখিলাম দুইটি স্ত্রী মূর্তি পাশাপাশি। একজনের নাম বরুণা, অপরের নাম করুণা। মূর্তির চরণের নিম্ন হইতে একটি সূক্ষ্ম নালা, তাহা হইতে স্বচ্ছ বাড়িরাশি নির্গত হইতেছে। মন্দিরটি খুব ছোট, ভিতরে অত্যন্ত অন্ধকার। ব্রাহ্মণ প্রদীপ জ্বালিলেন। স্থানটি জনকোলাহল শূন্য, নির্জন, নিস্তব্ধ ও মনোরম। পাণ্ডা এই মন্দির সম্বন্ধে অপূর্ব অপূর্ব কাহিনী বর্ণনা করিলেন। তারপর বলিলেন, এই পর্বত বড় সামান্য নয়। এইখানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস করিয়াছিলেন। পাহাড়ের ওপরে তাহাদের সেই সকল গুহা আজও বিদ্যমান রহিয়াছে। যে শমীবৃক্ষে পাণ্ডবেরা তাহাদিগের অস্ত্রাদি লুকাইয়া রাখিয়াছিলেন, সেই বৃক্ষ অদ্যপি এই পাহাড়ের ওপর বর্তমান রহিয়াছে। যদি দেখিতে ইচ্ছা করেন তো এখনই দেখিতে পারেন। পাণ্ডার কথা তখন তর্কের দ্বারা উড়াইয়া দিবার মতো কোনো যুক্তি খুঁজিয়া পাইলাম না। মেদিনীপুরের নিকট অনেকে বলেন বিরাট রাজার গোগৃহের নিদর্শন আজও রহিয়াছে। তখন এই পর্বতে যে পাণ্ডবেরা অজ্ঞাতবাস না করিয়াছিলেন, তাহা কেমন করিয়া অবিশ্বাস করি। হয়তো এখানে তাহারা অন্তত কিছুদিনের জন্যও অবস্থান করিয়াছিলেন। পাণ্ডার সহিত অনেক দূর পর্যন্ত ওপরে উঠিলাম, কিন্তু ক্রমে নিবিড় জঙ্গল, আরও ঘন অন্ধকার। সূর্যের আলো বোধ হয় মধ্যাহ্নেই প্রচুর পরিমাণে সেখানে প্রবেশ করিতে পারে না। তখন বেলা পড়িয়া আসিয়াছে। পাণ্ডাকে জিজ্ঞাসা করিলাম, আর কত দূর? তিনি উত্তর করিলেন, আরও অনেক উঁচুতে উঠিতে হইবে। আপনারা বড় বিলম্ব করিয়া আসিয়াছেন। আমরা বলিলাম, তবে থাক, আর একদিন সকাল সকাল আসিব। সন্ধ্যার পূর্বেই তাহাকে দক্ষিণা দিয়া সেখান হইতে বর্তমান খুর্দা শহরে গিয়া উপস্থিত হইলাম। এখানে এক্সাইজ ইন্সপেক্টর শচীন্দ্রবাবুর বাসায় গিয়া কিঞ্চিত জলযোগ করিয়া খুর্দা রোডের জন্য যাত্রা করিলাম। খুর্দা একটি সাব ডিভিশন। আদালত,
জেলখানা, হাসপাতাল, স্কুল, থানা প্রভৃতিতে সুশোভিত। রাস্তাঘাট খুব সুন্দর। এখানকার জলবায়ু খুরদা রোড অপেক্ষা ভালো, পূর্বেই বলিয়াছি। কারণ এখানকার অধিবাসীরা ঝর্ণার জল পান করিয়া থাকেন। খুরদার ভিতর দিয়া গঞ্জম রোড মাদ্রাস অভিমুখে চলিয়া গিয়াছে। খুরদাটি বেশ ছোটোখাটো শহর। সন্ধ্যার অল্প পরেই গোযানে আরোহণ করিলাম। তখন আকাশ ঘন মেঘাচ্ছন্ন। পাহাড়গুলি সেই মেঘের মধ্যে আত্মসমর্পণ করিয়াছে। ভয়ে ভয়ে রাত্রি 10টার সময় খুরদা রোডে বাসায় আসিয়া পৌঁছিলাম। তখন দেখি গৌরী আমাদের জন্য বাইরের ঘরে বসিয়া আছে। আমাদের দেখিয়া সে বাড়ির ভিতর সংবাদ দিতে দৌড়াইল। গৌরীর জন্য ঠাকুরের ফুল ও সিন্দুর আনিয়াছিলাম। সে খাবার অপেক্ষা নির্মাল্য ও সিন্দুর অত্যন্ত আগ্রহভরে মাথায় ছোঁয়াইয়া গ্রহণ করিল। মনে হইল, গৌরী, এই যে তোমার পূজা মা, তুমি নিজেই করিলে। এই ছোট মেয়েটি যেন ইহাদের প্রবাসবাসের আনন্দ আলোক।